গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বিমল করের লেখে একটি রহস্য উপন্যাস হ্রদ। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। ধীরে ধীরে পর্দা সরিয়ে মিসেস নাগ বাণীব্রতকে নিয়ে ঘরের মাঝামাঝি এগিয়ে এলো। নিমেষে ঘুরে তাকালো সুদক্ষিণা। এক মুহূর্ত তীক্ষ্ণ তীব্র একটা আর্তনাদ তার গলার মাঝপথে এসে থেমে গেল। বিস্ফারিত উষ্ঠের মাঝে সেই আর্তধ্বনি চাপবার আশায় একটা হাত এসে থমকে গেল। ভীত বিহ্বল সেই ভঙ্গির দিকে তাকিয়ে প্রণব হাসল। ডাক্তার গুপ্তও প্রণবের মুখের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। সুদক্ষিণা বুঝে এতটা ভাবেনি। এই কি বাণীব্রত? এ তো একটা আতঙ্কের মূর্তি। মাথার চুলগুলো রুক্ষ বিশৃঙ্খল, মুখময় অযত্ন বর্ধিত দাড়ির বাহুল্য, পরনে একটা পাজামার হাফ শার্ট, শার্টের একটা হাত ছিঁড়ে কাপড়টা ঝুলে রয়েছে। বাণীব্রত আরও রোগা হয়ে পড়েছে। দেহের লালিত্য সুষমা সবই অপরিত। নিশ্চিহ্ন হয়ে গেছে তার মুখের স্নিগ্ধ সরল বিন্যাস, চোখের মধুর জ্যোতি, স্বপ্নালু দৃষ্টি। তার বদলে কেমন একটা ঘোলাটে আভায় জ্বলজ্বল করছে বাণীব্রতর চোখ। ঠোঁট দুটো হাওয়া লাগা পাতার মতো কেঁপে চলছে ক্ষণে ক্ষণে। সে মূর্তির দিকে তাকিয়ে থাকা যায় না। সুদক্ষিণা মুখ ফিরিয়ে নিল। তার বুকের মধ্যে একরাশ শোকের ঢেউ উত্তাল হয়ে মাথা খুঁড়তে লাগল। গলার কাছে পুঞ্জীভূত হয়ে উঠল ব্যথার গোমুখী ধারা। ডাক্তার গুপ্ত আর প্রণব না থাকলে সুদক্ষিণা তার শোকের উলঙ্গ প্রকাশকে বাধা দিতে পারত না, হয়তো চাইতও না। কিন্তু স্থান কাল ভেদে অতি কষ্টে সুদক্ষিণা নিজেকে সামলাবার আপ্রাণ চেষ্টা করতে লাগল। অবদমিত হল তার ক্ষোভের নগ্ন নিষ্ঠুর প্রকাশ। সুদক্ষিণা নত মুখে রুদ্ধ উষ্ঠ হয়ে বসে থাকল। প্রণব ধীরে ধীরে এগিয়ে এসে বাণীব্রতর সামনে দাঁড়াল। মৃদু হেসে কোমল কণ্ঠে প্রশ্ন করল, কেমন আছেন মনোজবাবু? বাণীব্রত প্রণবের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে খুব আস্তে আস্তে বলল, ভালো। তারপর হঠাৎ মিসেস নাগের দিকে তাকিয়ে দুপা সরে গেল বাণীব্রত। প্রণব মিসেস নাগের দিকে তাকিয়ে বলল, আপনি যান, পরে ডাকব। প্রণব বাণীব্রত শার্টের ছেঁড়া অংশটায় হাত দিয়ে বলল, নতুন জামাটা ছিলেন কি করে? বাণীব্রত ঘরে চারপাশ তাকিয়ে তাকিয়ে দেখছিল। এই ঘরে অনেকবার সে এসেছে, আর প্রতিবারই এমনইভাবে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখে। ডাক্তার গুপ্ত চেয়ার ছেড়ে ধীরে ধীরে উঠে এসে বাণীব্রতর সামনে দাঁড়ালেন। হাত রাখলেন বাণীব্রতর গায়ে। বাণীব্রত তার দিকে তাকাল। ডাক্তার গুপ্ত তার চোখের দিকে তাকিয়ে থাকলেন শুধু। একটু পরে হেসে বললেন, বসুন। বাণীব্রত নিরুত্তরে চেয়ারের ওপর বসে পড়ল। ডাক্তার গুপ্ত সহজভাবে প্রশ্ন করলেন, সিগারেট? বাণীব্রত মাথা নাড়ল। প্রণব এগিয়ে এসে বাণীব্রতকে সিগারেট দিল। পকেট থেকে লাইটার বের করে জ্বালালো, এগিয়ে ধরল মুখের সামনে। বাণীব্রতর সিগারেট হাতেই আটকে থাকল। লাইটারের জ্বলন্ত অগ্নিশিখার দিকে তাকিয়ে বসে থাকল বাণীব্রত। তার দৃষ্টি লাইটারের অগ্নিশিখাকে কেন্দ্র করে ক্রমশ তীক্ষ্ণতর হতে লাগল। ডাক্তার গুপ্ত আর প্রণব দুজনে লক্ষ্য করল বাণীব্রতের সেই ক্রমবর্ধিত উত্তেজনা। তাড়াতাড়ি লাইটার নিভিয়ে প্রণব হাত সরিয়ে নিল। একটু পরে বাণীব্রতর সদ্য উত্থিত উত্তেজনা শান্ত হয়ে এলো। ডাক্তার গুপ্ত তার সিগারেট জ্বালিয়ে দিলেন নিজের জ্বলন্ত সিগারেটের অংশটুকু দিয়ে। সহজ সুরে কথা শুরু করলেন, আপনার জন্য আমরা একটা কেবিনের ব্যবস্থা করেছি। বাগানের দিকে যে কেবিনগুলো আছে তারই একটায়।
আজ বিকেল থেকে আপনি সেখানে থাকবেন। ইজ ইট নট গুড? বাণীব্রত নীরবে মাথা নাড়ল। ডাক্তার গুপ্ত একটু পরে আবার বললেন, দাড়ি কামাননি কেন? ভালো লাগে না। ডাক্তার গুপ্ত হাসলেন। সকলের ভালো লাগে, আপনার লাগবে না কেন? লাগে না। বাণীব্রত একটু জোরে আগের মতো ছোট করে উত্তর দিল। ডাক্তার গুপ্ত একবার ভালো করে বাণীব্রতকে লক্ষ্য করে হঠাৎ বিষয়ান্তরে মনোযোগ দিলেন। একজন ভদ্রমহিলা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ডাক্তার গুপ্ত বললেন। বাণীব্রতর মধ্যে কোনো ভাবান্তর প্রকাশ পেল না, শুধু বলল, কে? একটি মহিলা, আপনার বিশেষ পরিচিত। ডাক্তার গুপ্ত প্রণবকে ইঙ্গিত করলেন। প্রণব সুদক্ষিণাকে কাছে ডাকল। ধীর পায়ে সুদক্ষিণা বাণীব্রতর সামনে এসে দাঁড়াল। ডাক্তার গুপ্ত লক্ষ্য করতে লাগলেন। বাণীব্রত মুখ তুলে তাকালো সুদক্ষিণার দিকে। কয়েক মুহূর্ত নীরবে শুধু তাকিয়ে থাকল। দৃষ্টিতে তার ধরা পড়ল না এতটুকু আনন্দ বা বিষাদ। অর্থহীন, ভাষাহীন, ধূসর সে দৃষ্টির পানে তাকিয়ে সুদক্ষিণার মুখটা আরো বিবর্ণ হয়ে উঠল। ডাক্তার গুপ্ত সুদক্ষিণাকে বললেন, তুমি কথা বলো তো দেখি। সুদক্ষিণা কথা বলবে কি করে? তার ঠোঁটের আগায় সমস্ত কথা কেউ যেন লাগাম দিয়ে আটকে রেখেছে। বিশ্রী একটা অস্বস্তি সুদক্ষিণার সর্বাঙ্গ সংকুচিত করে তুলেছে। বেদনা হত বিবর্ণ মুখখানি তার বাণীব্রতর দৃষ্টি অনুসরণ করে বোবা হয়ে থাকল। বাণীব্রত কে যেন স্মরণ করবার চেষ্টা করল আপ্রাণ। তার ম্লান কপালে কতগুলো কুঞ্চিত রেখা ফুটে উঠে আবার ধীরে ধীরে মিলিয়ে গেল। মনে হল বাণীব্রতর মধ্যে কিসের যেন একটা যন্ত্রণা জেগেছে। প্রণবের তাগাদায় অবশেষে সুদক্ষিণা মুখ খুলল। অত্যন্ত ধীর, সংযত, কোমল কণ্ঠে ডাকল, বাণীবাবু। সুদক্ষিণার ডাকে বাণীব্রত ওর দিকে মুখ তুলে তাকালো। নির্মম নিষ্ঠুর অস্বীকারের ভাষা তার চোখে। অল্প একটু তাকিয়ে থেকে বাণীব্রত মুখ ফিরিয়ে নিল। অবাক হওয়ার সময় পার হয়ে গেছে সুদক্ষিণার। সে জানে বাণী তাকে চিনতে পারবে না, কিন্তু তবু হাল ছাড়লে চলবে না তার। একটু একটু করে অনেক কষ্ট, পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায়ের ফলে এই স্মৃতিরিত মানুষটিকে আবার সুস্থ করে তুলতে হবে। প্রণব তাকে সব কথাই বুঝিয়ে বলেছে। আর এও সত্য, সুদক্ষিণার অকুণ্ঠ সাহায্য সহানুভূতি না পেলে বাণীকে সুস্থ করে তোলা সম্ভব হবে না। নিজেকে সামলে নিয়ে সুদক্ষিণা আরও একটু কাছে সরে এলো। আমায় চিনতে পারছেন না? বাণী বিকৃত একটা মুখভঙ্গি করে নতমুখ হল। সুদক্ষিণা এবার আরও সংযম হারালো। বাণীব্রতর পায়ের কাছে কার্পেটের উপর বসে পড়ল আচমকা। বাণীর হাঁটুতে নাড়া দিল, ধরল তার হাত, তারপর ব্যাকুল কণ্ঠে ডাকল, বাণীবাবু, বাণীবাবু, আমায় চিনতে পারছেন না? আমি আমি সুদক্ষিণা, সে যে সেই দেওঘরে বেড়াতে গিয়ে। মুহূর্তের মধ্যে বাণী সুদক্ষিণার হাত ছাড়িয়ে উঠে দাঁড়াল। সরাসরি সামনে এগিয়ে গিয়ে বুককেসের কাছে থামল। সেখান থেকে মুখ না ফিরিয়ে বলল, সুদক্ষিণা, না, আপনাকে আমি চিনি না। দেওঘরের কথা কিছুই কি মনে নেই আপনার? প্রণব বাণীব্রত ঠিক পেছনে গিয়ে দাঁড়িয়েছে। বলল, সুদক্ষিণা, বিভূতিবাবু, আপনার সেই বৌদি গায়ত্রী দেবী। না 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 না, কিছু আমার মনে নেই, আমি জানি না। বাণী ঘুরে দাঁড়াল, মুখে তার উত্তেজনার চিহ্ন। ডাক্তার গুপ্ত বললেন, কিন্তু মনে যে আপনাকে করতেই হবে। আপনার অতীতই আপনার জীবন। জীবন, আ লাইফ। বাণীব্রতর গলায় তিক্ততা ফুটে উঠল। সুদক্ষিণা কখন উঠে দাঁড়িয়েছে, চোখের জল নিয়েছে মুছে।
ধীর পায়ে কক্ষ ত্যাগ করতে উদ্যত হয়েছে। এমন সময় প্রণব তার পাশে এগিয়ে কি যেন বলল মৃদু স্বরে। সমস্ত ব্যাপারটা তীক্ষ্ণ চোখে লক্ষ্য করল বাণীব্রত। ওদের কথা শেষ হতে সুদক্ষিণা আবার চলে যাওয়ার উদ্যোগ করছিল। বাণীব্রত তাকে ডাকল। থমকে দাঁড়িয়ে পড়ল সুদক্ষিণা। বাণীব্রত বলল, দুপা এগিয়ে এসে, ক্ষুব্ধ কণ্ঠে, দেখুন, বাস্তবিক আমি আপনাকে মনে করতে পারছি না। জানি না কেন আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, কি আপনার উদ্দেশ্য। বাণীব্রত একটু থেমে পরমুহূর্তে চাপা উত্তেজনায় অধীর হয়ে বলে উঠল, সর্বক্ষণ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কানাকানি। আমি কিন্তু বাণীবাবু নয়, মনোজ। আমার নাম মনোজ, মনে রাখবেন। মনে রাখব। সুদক্ষিণার গলা থেকে অর্ধস্ফুটভাবে শব্দটা প্রত্যুচ্চারিত হল। বাণীব্রতর উত্তেজনা ডাক্তার গুপ্ত আর প্রণবকে কিছুটা বিস্মিত করে তুলল। তবু প্রণব নিজেকে সংযত করে সহজ কণ্ঠে বাণীব্রতকে বলল, আমাদের সম্পর্কে এরকম ভুল ধারণা করবেন না বাণীব্রতবাবু। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের লাভ কি? আমরা আপনার কল্যাণকামী বন্ধু। বন্ধু? তীক্ষ্ণ বিদ্রূপে বাণীব্রতর মুখ বিভৎস হয়ে উঠল। কখন যেন বাণীব্রত পেছন হেঁটে বুককেসের কাছে ফিরে গেছে। সুদক্ষিণা সম্ভবত বাণীব্রতর দিকে এগিয়ে যাচ্ছিল তাকে শান্ত করবার আশায়, কিন্তু তার এই এগিয়ে আসার চেষ্টায় বাণীব্রত আরও উত্তেজিত ও শঙ্কিত হল। ঘুরে দাঁড়াতেই বুককেসের গায়ে হাত ঠেকল তার। মুহূর্তে কেস থেকে একটার পর একটা বই টেনে নিয়ে ছুটতে লাগল সুদক্ষিণাকে লক্ষ্য করে। তার ক্রুদ্ধ চিৎকার সেই ঘরের বাতাসকে খান খান করতে লাগল। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। শয়তানি আমার সঙ্গে, মেরে ফেলবো, খুন করে ফেলবো। বন্ধু, ঘটা করে বন্ধুত্ব দেখাতে এসেছেন। গেট আউট, গেট আউট। বিক্ষিপ্ত বইগুলো সুদক্ষিণার আশেপাশে পড়ল। একটা এসে ঠিকরে লাগলো মুখে, ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। সুদক্ষিণা মুখ নিচু করে হাত আড়াল দিল। ঘটনাটা অপ্রত্যাশিত, আকস্মিক। ডাক্তার গুপ্ত আর প্রণব পরস্পরের দিকে তাকিয়ে একে অপরের চোখের ভাষা পড়ে নিলেন। প্রণব তাড়াতাড়ি এগিয়ে এসে সুদক্ষিণাকে আড়াল করে দাঁড়ালো। ডাক্তার গুপ্ত কলিং বেল টিপলেন। বইগুলো ছুঁড়ে বাণীব্রত দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। ওর মুখের দিকে তাকিয়ে স্পষ্ট অনুভব করা যায় সর্বাঙ্গে তার কেমন যেন একটা ক্লান্তি ও বেদনা নেমে এসেছে। মিসেস নাগ পর্দা সরিয়ে ঘরে ঢুকল। ডাক্তার গুপ্ত ইঙ্গিতে সুদক্ষিণাকে দেখিয়ে বললেন, ওকে নিয়ে যাও। সুদক্ষিণাকে ডাকল মিসেস নাগ। আসুন। সুদক্ষিণা ঠোঁটে রুমাল চেপে প্রথমে তাকালো বাণীব্রতর দিকে, তারপর প্রণবের। প্রণব মৃদুস্বরে বলল, অত্যন্ত দুঃখিত সুদক্ষিণা দেবী। সুদক্ষিণা একটা প্রশ্ন করবার চেষ্টা করল। ওর কোনো? সুদক্ষিণার কথা শেষ না হতেই বলল প্রণব, ভয় নেই। আচ্ছা আসুন। মিসেস নাগ সুদক্ষিণাকে নিয়ে চলে গেল। বাণীব্রত ওদের যাওয়ার পথে দৃষ্টি মেলে ম্লানভাবে হাসল। বিড়বিড় করে কি যেন বলল আপন মনে, কেউ শুনতে পেল না। রাত বেশি হয়নি। সাধারণত অন্যান্য দিন এ সময় প্রণব বেড়াতে বেরোয়। অজস্র হাওয়া, জংলা মাঠ, তারাজলা আদিগন্ত আকাশ, দেবদারু, শাল, আমলকি গাছের বুনো গন্ধ তার সারাদিনের ক্লান্তি মুছে দেয়। মনের খেয়ালে অনেকটা ঘুরে বাড়ি ফেরে প্রণব। অন্যান্য দিনের মতো আজ আর সে বেড়াতে বেরোল না। হাসপাতাল থেকে ফিরে এসে অল্প খানিকক্ষণ জিরিয়ে নিল। তারপর নিজের ঘরে ঢুকে পড়ার টেবিলে ঝুঁকে বসল। ঘড়ির কাঁটায় রাত বাড়তে থাকে। সুদক্ষিণা বার দুয়েক ঘরে ঢুকে আবার নিঃশব্দে ফিরে গেল। প্রণবের অখণ্ড মনোযোগে বাধা দিতে তার ইচ্ছে হয়নি। মন না মানতে চাইলেও কঠিন হয়েছে সুদক্ষিণা। প্রণবের দিদির সঙ্গে 5 কথায়
দীর্ঘ সময় অতিবাহিত করেছে। ঘড়িতে 9টা বেজে যাওয়ার পর সুদক্ষিণা তৃতীয়বারের মতো প্রণবের ঘরে এসে ঢুকল। টেবিলের সামনে সে একই ভঙ্গিতে প্রণব বসে, হাতে তখন তার খোলা ফাউন্টেন পেন। লেখার মাঝে বুঝি অল্পক্ষণের জন্য থেমেছে, ভাবছে কিছু গভীরভাবে। সুদক্ষিণা ভাবছিল ডাকবে কি ডাকবে না। এমন সময় কুন্তলাদি এলেন, হাতে তার ওভালটিনের পেয়ালা। সুদক্ষিণার দিকে তাকিয়ে কুন্তলাদি একটু হাসলেন। তুমি বুঝি এসে দাঁড়িয়ে রয়েছ? কুন্তলাদি প্রণবের সামনে এসে টেবিলের ওপর পেয়ালা নামিয়ে রাখলেন। চোখ তুলে তাকালো প্রণব। দিদিকে দেখে তার মনটা খুশিতে টলমল করে উঠল। এই যে দিদি, তোমাকে ডাকবো ভাবছিলাম। উফ, মাথাটা একেবারে ছিঁড়ে যাচ্ছে। একটু চা খাওয়াবে? কুন্তলাদি হাসলেন, মধুর সেই হাসি। প্রণবের হাত থেকে কলম নিয়ে এক কোণে সরিয়ে রাখলেন। আমি সে আগেই বুঝেছি, মাথা ধরার ছুতো করলেও এখন আর চা খায় না। ওভালটিন করে এনেছি। প্রণবের চোখ পড়ল পেয়ালার উপর। তিলমাত্র বিলম্ব না করে প্রণব ওভালটিনের পেয়ালায় চুমুক দিয়ে গভীর তৃপ্তির একটা ছোট টাড়া শব্দ উচ্চারণ করল। বাস্তবিক আমি মাঝে মাঝে ভাবি দিদি, তুমি না থাকলে আমার চলবে কি করে? বিয়ে করো, বউ এসে চালাবে। কুন্তলাদি হেসে উত্তর দেন। বউ কি চালায় দিদি? বউকে চালাতে হয়। তাছাড়া সে এক মহা হুজ্জতি ব্যাপার। ওসবে দরকার কি? তার চেয়েই বেশ আছি। প্রণবের গলার স্বরে পরিপূর্ণ শান্তি ফুটে উঠল। আমাকে কি চিরটা কাল তুই আটকে রাখতে চাস? কোন ছোটবেলা থেকে মানুষ করলাম, এখন তুই যথেষ্ট বড় হয়েছিস। আমারও তো বয়স কম হলো না। এবার একটু পরজন্মের কাজকর্ম করতে দে। কুন্তলাদি প্রণবের চুলে আস্তে আস্তে হাত বুলিয়ে দিয়ে বললেন, পরজন্ম? প্রণব উৎকট একটা ভঙ্গি করল। তা ওটা এ জন্মে করলে হিসেবপত্রের গোলমাল হবে, তার চেয়ে পরজন্মেই করো। কথার শেষে প্রণব এমনভাবে হেসে উঠল যে কুন্তলাদিও না হেসে পারলেন না। সুদক্ষিণাও হেসে উঠল। ভাই বোনের ছোট্ট সংসার, ওদের পরস্পরের প্রতি গভীর প্রীতি, স্নেহ ও মায়া এবারে সর্বত্র ছড়িয়ে আছে। সুদক্ষিণা যত দেখছে মনটা ততই যেন স্নিগ্ধ শান্তিতে ভরে উঠছে। সুদক্ষিণার অবস্থিতি প্রণব জানত না। কুন্তলাদিও ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে কখন যেন ভুলে গিয়েছিলেন তার কথা। হঠাৎ সুদক্ষিণার হাসির শব্দে খেয়াল হল কুন্তলাদির। প্রণবও মুখ ফিরিয়ে তাকালো। চোখের ইঙ্গিতে সুদক্ষিণাকে দেখিয়ে কুন্তলাদি প্রণবকে বললেন, ওকে আর কতক্ষণ বসিয়ে রাখবি? কবারই তো এ ঘরে এসে ঘুরে গেল। তাই তো, বড় অন্যায় হয়ে গেছে। আপনি আমায় ডাকলেই পারতেন। প্রণব চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। না না, অন্যায় আর কি, আপনি কাজ করছিলেন। সুদক্ষিণা মৃদু হেসে বলল, কটা বেজেছে? 9:30। কুন্তলাদি উত্তর দিলেন, তাহলে খাওয়া দাওয়া সেরেই আপনার সঙ্গে কথা বলবো। সেই ভালো। কুন্তলাদি বললেন, তোরা আয়, আমি খাবার দিতে যাই। কুন্তলাদি চলে যেতে সুদক্ষিণা বলল, একটা কথা বলবো? নিশ্চয়ই, অসংকোচে বলুন। আপনার এখানে যেরকম যত্ন স্নেহের মধ্যে আছি তেমনটা আমার ভাগ্যে খুব কমই জুটেছে প্রণববাবু। কিন্তু মাঝে মাঝে যেন কেমন লাগে। আমায় আর কতদিন আটকে রাখবেন? কেমন কেমন লাগবার কারণ? প্রণব সুদক্ষিণার কাছে এসে দাঁড়াল। চট করে সে কথার কোনো উত্তর দিল না সুদক্ষিণা। একটু পরে বলল, আমি ভেবেছিলাম কারণটা আপনি বুঝতে পারবেন। বাণীবাবু আমার আত্মীয় নন, অথচ তার জন্য এভাবে এখানে এসে বসে থাকা যেন কেমন বিসদৃশ্য। কুন্তলাদি কি ভাবেন কে জানে। ওদিকে স্কুলের সেক্রেটারি ভদ্রলোক লোক সুবিধের নন। এভাবে চলে আসায় তিনি যে কী সব জুৎসই গল্প গড়ে প্রচার করছেন তাও বুঝছি না।
সুদক্ষিণের কথায় প্রণব যেন অনেকটা ম্লান হয়ে গেল। খানিকটা ভেবে নিয়ে জবাব দিল, দিদির তরফ থেকে আপনি নিশ্চিন্ত হতে পারেন। তবে হ্যাঁ, আপনার স্কুলের ব্যাপার। আপনার মতন আমিও যে দোটানায় পড়েছি। আপনাকে রাখা মুশকিল, অথচ না রাখলেও চলে না। দেখি কি করতে পারি। আরও দিন কয়েক অন্তত থাকুন, তারপর ভেবেচিন্তে যা হোক একটা কিছু করা যাবে। এমন সময় দিদির ডাক শুনতে পাওয়া গেল। খাওয়া দাওয়া সেরে ঘরে এসে বসল ওরা। ঠান্ডা হাওয়া আসছিল খোলা জানলা দিয়ে। চোখে পড়ে তারা জ্বলা এক টুকরো ধবল আকাশ। কাচের শাঁসিটা ভেজিয়ে দিয়ে প্রণব চেয়ারে বসল। সিগারেট ধরিয়ে টেবিল থেকে খাতাখানা তুলে নিল। সুদক্ষিণা দেখল এই সেই খাতা। এতক্ষণ প্রণব যার উপর ঝুঁকে এক মনে কি যেন লিখছিল। প্রণব খাতার পাতা উল্টে সুদক্ষিণার দিকে তাকিয়ে বলল, এটা আমার ব্যক্তিগত পুঁথি। বাণীবাবু প্রথম যেদিন আমার হাতে এসে পড়লেন, সেই দিনটি থেকে শুরু করে আজ পর্যন্ত তার সম্পর্কে আমার মনোভাব, মতামত, নানা তথ্য, অনুসন্ধান ও সিদ্ধান্তের ধারাবাহিক ইতিহাস লিখে চলেছি। এর আগে আপনাকে আমার এই পুঁথিটি পড়ে শোনায়নি। তার অনেক কারণ ছিল। আজ সকালে পুলিশ অফিস থেকে রিপোর্ট পাওয়ার পর আমার আগের ধারণা অনেকটা বদ্ধমূল হয়েছে। এই পুঁথি থেকে কিছু কিছু অংশ আপনাকে পড়ে শোনালেই সব বুঝতে পারবেন। আগাগোড়া পড়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া সেসব নীরস ডাক্তারি ব্যাপার আপনার পক্ষে বোঝা মুশকিল হয়ে পড়বে। সুদক্ষিণা শাড়ির আঁচল গায়ে ভালো করে জড়িয়ে নিল। নিরুত্তরে বসে থাকল প্রণবের মুখের দিকে তাকিয়ে। কোন রহস্যের ইঙ্গিত প্রণবের কথায়? কিসের সিদ্ধান্ত তার চিন্তার উপজীব্য কিছুই বুঝতে পারল না সে। প্রণব খাতার পাতা উল্টে পড়া শুরু করল। 21শে ডিসেম্বর। অদ্ভুত একটা কেস আমার হাতে এসেছে। সকালে হাসপাতালের কাজ সেরে গিয়েছিলাম স্টেশনে। আমার পরিচিত এক ভদ্রলোকের আসার কথা ছিল। ভদ্রলোক কাছাকাছি একটা কলিয়ারির ডাক্তার। তার নাম শ্যামল ঘোষ। শ্যামলবাবুর সঙ্গে আমার বহুকালের আলাপ না হলেও আমাদের উভয়ের মধ্যে কর্মসূত্রে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছে। শ্যামলবাবু মাঝে মাঝে আমার কাছে বেড়াতে আসেন। আমি ভেবেছিলাম তিনি বেড়াতেই আসছেন। জানতুম না এবার তিনি এক খোরাক জুগিয়ে আনছেন আমার জন্য। শ্যামলবাবুর সঙ্গে আরেকটি লোককে নামতে দেখলুম ট্রেন থেকে। ইতিপূর্বে লোকটিকে আমি কখনো দেখিনি। প্রথম দর্শনে আমার মনে হলো লোকটি ঠিক প্রকৃতিস্থ নয়। তার আকৃতি, প্রকৃতি ও বেশভূষায় এ রহস্য ধরা পড়ছিল। শ্যামলবাবু পরিচয় করিয়ে দিলেন। মনোজ রায় ওর নাম। মনোজবাবুকে নিয়ে বাসায় এলাম। ডাক্তার ঘোষ বা শ্যামলবাবু ইতিমধ্যে আমাকে গোপনে বললেন মনোজবাবুকে ভালো করে লক্ষ্য করতে। দুপুরে শ্যামলবাবু আমায় আড়ালে ডেকে তার বক্তব্য বুঝিয়ে বললেন। তার মুখে যা শুনলাম তা এই রকম। শ্যামলবাবুর কাছে একদিন হঠাৎ একটি লোক এসে হাজির হয়। নাম বলে মনোজ। লোকটা একটা চাকরি খুঁজছিল। শ্যামলবাবু তার সঙ্গে কথাবার্তা বলে বোঝেন সে শিক্ষিত। মনোজ বলে তার আত্মীয় স্বজন কেউ নেই। এর বেশি সে কিছু বলেনি, বলতেও পারিনি। মনোজের কথাবার্তায় কেমন যেন কৌতূহলী ও আকৃষ্ট হলেন শ্যামলবাবু। বিপদগ্রস্ত এই লোকটিকে নিরাশ করে ফিরিয়ে দিতে মন তার চাইল না। তিনি মনোজকে তার ডিসপেন্সারিতে ক্লার্কের কাজ জুটিয়ে দিলেন আর নিজের বাড়িতে থাকা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। কিছুদিন কেটে গেল। শ্যামলবাবু লক্ষ্য করলেন মনোজ মনোবিকার রোগে ভুগছে। তার কথাবার্তা, আচার ব্যবহার, স্বরের উৎকট একটা অসামঞ্জস্য থেকে থেকে দেখা দেয়, আবার শান্ত হয়ে আসে। মাঝে মাঝে একদিন দুদিন, এমনকি 3-4 দিন পর্যন্ত মনোজকে বেশ সুস্থ থাকতে দেখা গেছে। আবার কখনো কখনো তার অস্থিরতা প্রকাশ হয়ে পড়েছে অত্যন্ত প্রকটভাবে। শ্যামলবাবু বিশেষ আগ্রহের সঙ্গে মনোজের এই ভাবান্তর লক্ষ্য করতেন এবং স্থির করেছিলেন তাকে আমাদের হাসপাতালে পাঠিয়ে দেবেন। তিনিও এ বিষয়ে যথেষ্ট উৎসাহী।
যাই হোক, সম্প্রতি একটা ঘটনার পর মনোজকে আমার হাতে তুলে দিয়ে তিনি নিশ্চিন্ত হতে চান। ঘটনাটা ঘটে একদিন বিকেলে। শ্যামলবাবুর ডিসপেন্সারির কম্পাউন্ডার একদিন গুরুতরভাবে আহত হয়ে এসে তাকে জানায় মনোজ তাকে অফিসের মধ্যে আক্রমণ করে মেরে ফেলবার চেষ্টা করে। ঘটনাটা গুরুতর। অনুসন্ধান করে শ্যামলবাবু জানতে পারলেন কম্পাউন্ডারের সঙ্গে মনোজের যে ব্যাপার নিয়ে বচসা হয় এবং যার ফলে এই কেলেঙ্কারি, তার পেছনে আছে এক অদ্ভুত ঘটনা। কলিয়ারির হাসপাতালের ক্লার্ক হিসেবে মনোজের নানা কাজের মধ্যে অন্যতম একটি কাজ ছিল মাসের শেষে ওষুধপত্রের স্টক মিলিয়ে হিসেব পাঠানো, সেই সঙ্গে নতুন যে যে ওষুধ ইত্যাদি আনার দরকার তার একটা লিস্ট তৈরি করে পাঠানো। এরকম একটা লিস্ট পাঠাবার তারিখ হয়েছিল এবং কদিন ধরে শ্যামলবাবু কম্পাউন্ডারকে এর জন্য তাগাদা দিচ্ছিলেন। কম্পাউন্ডার তাগাদা দিচ্ছিল মনোজকে। ঘটনার দিন কম্পাউন্ডার মনোজের কাছ থেকে লিস্ট নিয়ে দেখে তার মধ্যে প্রতি লাইনে কাটাকাটি। লিস্টটা নিয়ে মনোজকে দেখিয়ে চেঁচামেচি করতেই মনোজ হাতের কাছে টেবিলের উপর যে রুল পড়েছিল তাই নিয়ে কম্পাউন্ডারকে আক্রমণ করে। কম্পাউন্ডার আহত হয়। লিস্টটা শ্যামলবাবুর হাতে আসে। তিনি লিস্টটা দেখে অবাক হয়ে যান। প্রতি লাইনে কাটাকাটি করে সে এমন এক নোংরা রিটার্ন লিস্ট তৈরি করেছে যে কোনো লোকই তা দেখলে চটে যাবে। তার হাতের লেখা স্পষ্ট ও সুন্দর, কোথাও বানান ভুলও নেই। তবু কেন এমন হলো? একটু লক্ষ্য করতেই শ্যামলবাবুর চোখে একটা আশ্চর্য জিনিস ধরা পড়ল। মনোজ কিছুতেই একেবারে অর্থাৎ প্রথম চেষ্টায় ইংরেজি অক্ষর 1 লিখতে পারে না। যতবার সে 1 লিখতে গেছে প্রতিবারই প্রথমে সে এ অক্ষরটি লিখেছে এবং পরে এ অক্ষর কেটে তারপর 1 লিখেছে। আগাগোড়া সমস্ত লিস্টেই এই কাণ্ড, এছাড়া অন্য কোনো ভুল নেই কোথাও। এই অদ্ভুত ঘটনা শ্যামলবাবুকে ভীষণ কৌতূহলী করে তোলে। পরে তিনি এক সুযোগে মনোজকে পরীক্ষা করে দেখলেন তার সন্দেহ ঠিক। অফিসের পুরনো কাগজপত্র পরীক্ষা করে শ্যামলবাবুর সন্দেহ আরও দৃঢ় হল। মনোজের মনোবিকার সম্বন্ধে নিঃসন্দিহান হয়ে শ্যামলবাবু স্থির করেন তাকে আমাদের হাতে তুলে দেওয়াই এখন একমাত্র কর্তব্য। এই উদ্দেশ্য নিয়ে আজ শ্যামলবাবু এসেছিলেন আমার কাছে। আমি সাগ্রহে মনোজকে হাসপাতালে ভর্তি করে নিতে রাজি হয়েছি। 22শে ডিসেম্বর। শ্যামলবাবু কাল রাত্রে ফিরে গেছেন। মনোজকে আমি হাসপাতালে ভর্তি করেছি। ডাক্তার গুপ্তকে সমস্ত কথা বললাম। তিনিও মনোজ সম্পর্কে উৎসাহিত হয়েছেন। 24শে ডিসেম্বর। আজ আমরা ডাক্তার গুপ্ত ও আমি মনোজকে প্রায় 2 ঘন্টা যাবৎ নানাভাবে পরীক্ষা করেছি। ডাক্তার গুপ্ত বলেন এটা মেলানকোলিয়ার কেস। মনোজের স্মৃতিভ্রংশ সম্বন্ধে নিঃসন্দিহান হলেও আমার ব্যক্তিগত অভিমত ইট ইজ আ কম্বাইন্ড কেস। ইমোশনাল ব্লকিং বা স্মৃতিভ্রংশের সঙ্গে জড়িয়ে আছে ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস। 29শে ডিসেম্বর। শ্যামলবাবু চিঠি লিখেছেন। মনোজের ফেলে আসা জিনিসপত্রের মধ্যে একটা ময়লা কোট, খান্দোয়েক ইংরেজি মাসিক পত্রিকা, একটা বহু ব্যবহৃত ট্রাউজার, এছাড়া আর কিছুই নেই। অনেক খোঁজাখুঁজি করেও তার মধ্য থেকে এমন কিছু পাওয়া যায়নি যাতে মনোজের পূর্ব পরিচয় জানতে সাহায্য হতে পারে। মনোজের চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না। দুঃখের বিষয় এখনো পর্যন্ত রোগীর কোনো উন্নতি দেখা যায়নি। 1 জানুয়ারি। আজ আরেকটা ঘটনা ঘটল। হাসপাতালে নাপিত মনোজের দাড়ি কামিয়ে দিতে গিয়েছিল। মনোজ তার হাত থেকে রেজার কেড়ে নিয়ে তাড়া করে। ঘটনাস্থলে আমি হঠাৎ এসে পড়ি। অনেক কষ্টে মনোজের এই অদ্ভুত উত্তেজনায় নিবৃত্ত করেছি। এই প্রসঙ্গে বলে রাখি, মনোজ কিছুতে দাড়ি কামাতে চায় না। এ বিষয়ে যথেষ্ট মনোযোগের সঙ্গে লক্ষ্য করে আমার ধারণা হয়েছে মনোজের অবচেতন মনে একটা উৎকট ভয় বিরাজ করছে।
সেই ভয়ের হাত থেকে আত্মগোপন করতে মনোজ সর্বদাই উৎসুক। এক্ষেত্রে দাড়ি না কামানোর মধ্যে এই আত্মগোপনের ইচ্ছেই বর্তমান। অবশ্য এটা একটি হাস্যকর ধারণা। স্বতন্ত্র এবং স্বাধীনভাবে মনোজের কেসটি দেখাশোনা করার ভার ডাক্তার গুপ্ত আমায় দিয়েছেন। এটা আমার সৌভাগ্য। আমার চিকিৎসক জীবনে এ ধরনের জটিল মনোবিকারগ্রস্ত অন্য কোনো রোগীর সাক্ষাৎ পাইনি। 2রা জানুয়ারি। আজ মনোজকে সোডিয়াম অ্যামিটল ইঞ্জেকশন দেওয়া হয়েছে। 7 জানুয়ারি। রোগীর সাধারণ স্বাস্থ্যের কিছু উন্নতি দেখা যাচ্ছে। বুঝিয়ে সুঝিয়ে মনোজের দাড়ি কামিয়ে দিতে পেরেছি। হি লুকস প্রিটি ওয়েল। 8 জানুয়ারি। মনোজকে আজ খুব শান্ত মনে হচ্ছে। বিকেলে বহুক্ষণ যাবৎ সে ঘুমিয়েছে। নো ইমপ্রুভমেন্ট। 10 জানুয়ারি। শ্যামলবাবু চিঠি দিয়েছেন। মনোজ যে ঘরে থাকত সেই ঘরের দেওয়াল আলমারির মধ্যে একটা কাগজ মোড়া তালগোল পাকানো একটা ছেঁড়া শার্ট পাওয়া গেছে, আর সেই শার্টের পকেটে এক টুকরো কাগজ। শ্যামলবাবু কাগজটা পাঠিয়েছেন, তবে এই চিরকুটটির ওপর কোনো গুরুত্ব আরোপ করতে তার বাধে। আমি কাগজের টুকরোটুকু ভালো করে দেখলাম। একটি গানের স্বরলিপি রুলটানা কাগজে হাতে লেখা। কোনো কারণে কাগজটির অর্ধেকেরও বেশি ছিঁড়ে গেছে। নিচের দিকের খানিকটা মাত্র অংশ কখনো অক্ষত। তাতে গানের শেষ 2 কলি স্বরলিপি সমেত লেখা, এবং স্বরলিপির শেষে নিচে বাঁদিকে জনৈক ভদ্রমহিলার নাম ও ঠিকানা। সুদক্ষিণা চট্টোপাধ্যায়, মনোহরপুর গার্লস স্কুল, মনোহরপুর। কে সুদক্ষিণা চট্টোপাধ্যায়? গানের স্বরলিপি, সুদক্ষিণা ও মনোজের শার্টের পকেটে চিরকুটটুকু থাকা, এই 3-এর মধ্যে কোনো সম্পর্ক আছে কি? কে জানে। চিরকুটটা সযত্নে রেখে দিয়েছি। 11 জানুয়ারি। মনোজকে পরীক্ষা করলাম, যদি সুদক্ষিণার নাম শুনেও চিনতে পারে। কিছুই মনে করতে পারল না সে। তবে কাগজের টুকরোটুকু দেখার পর মনোজ যেন কি মনে করবার আপ্রাণ চেষ্টা করল, বুঝতে পারলাম। 16 জানুয়ারি। সত্যি মনোজ গান শুনতে খুব ভালোবাসে। কদিন লক্ষ্য করে দেখলাম প্রায় প্রতিদিন বিকেলে সে নিরিবিলিতে বাগানের বেঞ্চি দখল করে বসে থাকে। হাসপাতালের রেডিও যতক্ষণ না বন্ধ হয় ততক্ষণ এক মনে গান শোনে একলাটি বসে। এই সময়টা মনোজকে ভালো করে লক্ষ্য করলে স্পষ্টই বোঝা যায় তার অপ্রকৃতিস্থ মন সুরের স্পর্শে যেন অনেকটা প্রকৃতিস্থ, শান্ত ও স্নিগ্ধ হয়ে ওঠে। সর্বক্ষণ তাকে যে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়, গানের মাঝেই শুধু সে যন্ত্রণার ক্ষণিক বিরাম। 19 জানুয়ারি। আজ আমি যখন মনোজের পাশে গিয়ে বসলাম তখন দিনের আলো ফুরিয়ে এসেছে। সূর্যাস্তের কাল। আকাশে ছড়িয়ে রয়েছে গোধূলির আলো। দূরে পাহাড়ের নিচে কারা যেন শুকনো পাতায় আগুন ধরিয়ে দিয়েছে। টকটকে লাল হয়ে উঠেছে আকাশটা আগুনের আভায়। মনোজের পাশে গিয়ে আমি চুপচাপ বসলাম। বাগানের মধ্যে আমাদের হাসপাতালের ছোট্ট ক্লাব ঘর। রোগীরা কেউ এখানে এসে বসে গান শোনে, কেউ বই দেখে, একটু আধটু তাস খেলে। আজ ক্লাব ঘর একেবারে খালি পড়েছিল। বেশ একটু শীতের হাওয়া দিচ্ছিল আজ। মনোজকে বললাম, চলুন না ভেতর গিয়ে বসি। আমার মুখের দিকেও শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। তারপর হঠাৎ বলল, বড়সার ঝরা চম্পা, যুথিকা ও অশ্রুমতি, চামেলি বকুল বনে, বেদনারও সরস্বতী। কি অপূর্ব কথা না? আমি বললুম, হ্যাঁ, প্রতিটি শব্দের সুন্দর। মনোজ খুশি হয়ে উঠল। আমার চোখের উপর চোখ রেখে প্রশ্ন করল, বলুন তো এ গান কার লেখা? আমি বললুম, আমি ঠিক জানি না। আমার কথায় ভারী অবাক হলো মনোজ।
যেন আমার না জানাটা মারাত্মক কোনো অপরাধ, আর সেই অপরাধ ও আমায় স্মরণ করিয়ে দিচ্ছে। এমনভাবে বলল, জানেন না? আশ্চর্য। যথেষ্ট লজ্জিত হয়ে বললুম, বাস্তবিক আমার জানা উচিত ছিল। আচ্ছা মনোজবাবু, আপনি বুঝি গান খুব ভালোবাসেন? মনোজ খুব শান্ত কণ্ঠে ও শ্রদ্ধিত চিত্তে বলল, ভালোবাসি। শুধু ভালোবাসি বললে যেন অনেক কিছুই ফাঁক থেকে যায়। আমি মনে মনে প্রস্তুত হয়ে নিচ্ছিলাম সুযোগের সদ্ব্যবহারের আশায়। অন্তরঙ্গ হয়ে উঠে মনোজের হাত ধরে টানলাম, চলুন একটু বেড়াই। মনোজ উঠে দাঁড়ালো। বাগানে বেড়াতে বেড়াতে আবার আমি মনোজকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মনোজবাবু, গানটা যে কার লেখা আপনি জানলেন কি করে? আগে নিশ্চয় শুনেছেন। জের তখনও কাটেনি। ধীরে ধীরে সে বলল, কি জানি, হয়তো শুনেছি, আমার মনে পড়ে না। এবার আমি প্রশ্ন করলাম, তাহলে কি করে বুঝলেন যে ওটা অমুকের গান? মনোজ ছেলে মানুষের মতন বলল, কেন, রেডিওতে যে আগে থাকতেই বলে দেয়। তাই তো, এই সহজ ব্যাপারটা আমিই বা ভুলে গিয়েছিলাম কি করে? আরও খানিকটা ঘুরে মনোজকে আবার আমি প্রশ্ন করলাম, আমি একটা গান শুনেছিলাম একবার, তার কথাগুলোও বেশ মিষ্টি, কিন্তু কে লিখেছে জানি না। মনোজ আমার দিকে তাকালো। এই তো আমার সুযোগ। মনোজের পকেটে পাওয়া স্বরলিপির সেই দুটি কলি আমার মনে ছিল। বললাম, চৈতালি হাওয়া, বেণুবনেরও আন্দোলিয়া শাখা, হাতেরও প্রদীপ নিভাইয়ে দিয়ে রাখিয়া যাবে গো একা। বেশ মিষ্টি কথাগুলো না? মনোজ আমার মুখের দিকে খানিকক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে থেকে অবশেষে বলল, আমিও যেন ওই গান কোথায় শুনেছি। মনোজের কথায় আমার বুক নেচে উঠল। বললুম, মনোজের হাত জড়িয়ে উৎসাহিত হয়ে, শুনেছেন? কবে শুনেছেন? কার কাছে শুনেছেন? মনোজ আমার উৎসাহিত মুখের দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ল। কিছু মনে নেই আপনার? একটুও মনে পড়ছে না? আমি আবার বললুম। মনোজ আগের মতোই মাথা নেড়ে বলল, না, আমার কিছুই মনে পড়ছে না। একবার শেষ চেষ্টা হিসেবে আবার মনোজকে প্রশ্ন করলুম, এই গানের সঙ্গে সুদক্ষিণা নামের একটি মেয়ের নাম জড়িত আছে, চেনেন আপনি তাকে? মনোজ চোখ তুলে তাকালো। কি নাম? সুদক্ষিণা চট্টোপাধ্যায়। মনোজ হাসল, মৃদু শান্ত হাসি। বলল, বড় সুন্দর নাম তো। হ্যাঁ, নামটা সুন্দরী, কিন্তু আপনি তাকে চেনেন? না, চিনি না, কিছুই আমার মনে নেই। মনোজের কথায় হতাশ হইনি আমি। সুদক্ষিণাকে মনোজ মনে করতে না পারলেও গানের কলি দুটি তার অস্পষ্ট মনে আছে। সম্প্রতি এই যথেষ্ট। আমার বিশ্বাস সুদক্ষিণা, স্বরলিপি আর মনোজ, এই তিনের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। শীঘ্রই আমি শ্রীমতী সুদক্ষিণা চট্টোপাধ্যায়ের খোঁজে যাব। 21শে জানুয়ারি। মনোজের অবস্থার সামান্য উন্নতি দেখা যাবে আশা করেছিলুম। কোনো উন্নতি হয়নি। ডাক্তার গুপ্ত বলছেন ওকে ইনসুলিন শক দেওয়াই ভালো। আমারও তাই ইচ্ছে। আগামী সপ্তাহ থেকে শক দেওয়া শুরু করব। 23শে জানুয়ারি। আজ চিঠি পেয়েছি। মনোহরপুর গার্লস স্কুলে শ্রীমতী সুদক্ষিণা চট্টোপাধ্যায় বলে এক ভদ্রমহিলা সত্যি সত্যি থাকেন। হাতে কতগুলো জরুরি কাজ জমেছে, না হলে এ সপ্তাহে মনোহরপুর যেতাম। 30শে জানুয়ারি। সোডিয়াম অ্যামিটাল ইঞ্জেকশন ও ফ্রি অ্যাসোসিয়েশনের সাহায্য নিয়ে মনোজের অবচেতন মনে লুকানো রহস্য জানার সমস্ত প্রয়াস ব্যর্থ হতে চলেছে। ইঞ্জেকশনের পর অতি অল্প সময়ের মধ্যেই মনোজ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। তারপর কত রকমের কত চেষ্টাই না করেছি। আশ্চর্য, একটা কথাও সে বলে না, বলতে পারে না।
খানিক পরে ঘুমিয়ে পড়ে। ডাক্তার গুপ্ত বলছেন, রোগী দিনের পর দিন যেরকম মনমরা হয়ে পড়ছে তাতে ওকে শক দেওয়ার ব্যবস্থা করতে হয়। আমিও তার সঙ্গে একমত। কেননা প্রকৃতপক্ষে মনোজ যে অবস্থায় থাকে তাকে আমরা ডিপ্রেসড কন্ডিশন বলতে পারি। কখনো কদাচিৎ একটু উত্তেজিত হয়ে পড়ে, তাও খুব কম সময়ের জন্য। হাসপাতালে ভর্তি হওয়ার পর মাত্র একবারই মনোজকে একটু বেশি উত্তেজিত হতে দেখেছি, আর সেটা সে প্রথম দাড়ি কামানোর বেলায়। গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিমল করের লেখা একটি রহস্য উপন্যাস হ্রদ এর দ্বিতীয় পর্ব। এর পরে আসছে তৃতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।